2008 সালে জাতীয় নির্বাচনের কথা আমরা অনেকেই ভুলে যাইনি। সেই সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন দলকে যেভাবে 2 শতাধিক আসন এনে দেওয়া হয়েছিল, সেটা ছিল স্বাভাবিক রাজনৈতিক প্রতিযোগিতার ফল ছিল না, এমনটাই মনে করার কোনো কারণ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন সেটি ছিল রাষ্ট্রের ভিতরে থাকা কিছু প্রভাবশালী শক্তি, গোয়েন্দা সংস্থা এবং ক্ষমতাধর মহলের একটি সুপরিকল্পিত ব্যবস্থা, একটি অংশ। আজ যখন আমরা আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছি, ঠিক তখনই অনেকের মনে প্রশ্ন জাগছে, ইতিহাস কি আবার নির্বাচনের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? বিশ্লেষকদের মতে সেই আশঙ্কার কিছু স্পষ্ট আলামত আমাদের চোখের সামনে ভেসে উঠছে। একই আইন দুই রকম, চলুন এটি গুরুত্বপূর্ণ বিষয়। কুড়িগ্রাম জামাত ইসলামের মনোনীত প্রার্থী মাহবুব আলম সালিহিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে তিনি যৌথ নাগরিকতার অভিযোগ থেকে এখনো পুরোপুরি মুক্ত নন। বলা হয়েছে তিনি নাগরিকত্ব ত্যাগ সংক্রান্ত চূড়ান্ত কাগজপত্র এখনো পর্যন্ত দাখিল করতে পারেনি। প্রার্থী যখন নিজের বক্তব্য উপস্থাপন করতে চাচ্ছিল এবং অতিরিক্ত নথি দেখাতে চেয়েছিল, তখন রিটার্নিং কর্মকর্তা তার কথা না শুনে ভিতরে চলে যান। এখন তাকে বাধ্য হয়েছে আইনি লড়াই যেতে। অন্যদিকে ফেনী 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেছেন এবং এই আবেদনপত্রকে প্রাথমিক প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা সংবিধানের সংশ্লিষ্ট ধারা ব্যাখ্যা করে বলেছেন, নাগরিকত্ব ত্যাগের আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির যৌথ নাগরিক হিসেবে গণ্য হবে না। এখন প্রশ্ন হলো, একই আইন কিন্তু 2 জেলায় 2 রকম সিদ্ধান্ত কেন? তাহলে কি কুড়িগ্রামের ডিসি ভুল, নাকি ফেনীর ডিসি ভুল, নাকি আইন অন্য কোনো বিবেচনা এখানে কাজ করেছে? এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। না হলে এই নির্বাচন যে প্রশ্নবিদ্ধ হবে তা অনিবার্য। এদিকে গাজীপুরে তাহমিনার আরেকটি আলোচিত ঘটনা ঘটিয়েছে। ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া তাহমিনার নামে এই যে তরুণীর বিরুদ্ধে 50 কোটি টাকা চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে ধীরে ধীরে যে তথ্য সামনে আসছে তা মামলার সঙ্গে সাংঘর্ষিক। যে মেয়েটি মাত্র 1000 টাকার ভাড়া বাসায় থাকেন, তার জীবনযাপনের কোনো ধরনের বিলাসিতা নেই, তিনি কিভাবে 50 কোটি টাকা চাঁদাবাজি করবেন? এই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে আরেকটি ঘটনা সামনে আসে। কালবিলার এক সাংবাদিক, একজন বিএনপির নেতা। অভিযোগ রয়েছে কক্সবাজারে ভ্রমণে প্রস্তাব সহ কুপ্রস্তাব দেওয়া হয়েছিল সুরভিকে, যা ওই তরুণী ঘৃণীভাবে প্রত্যাখ্যান করে। এরপর থেকে শুরু হয় একের পর এক তার বিরুদ্ধে সংঘবদ্ধ চরিত্র হনন করা একদল প্রভাবশালী ব্যক্তি, কিছু নামকরা সাংবাদিক। কিন্তু কিছু অনুসন্ধানী সাংবাদিকরা যখন মামলার অসঙ্গতি খুঁজে বের করতে শুরু করেন একের পর এক, তখন ধীরে ধীরে আসল চিত্র বের হয়ে আসতে শুরু করে। তো যাই হোক, আন্দোলনকারীদের পুলিশের সহযোগিতা করতে হবে, এই প্রশ্নগুলোকে আমাদের ভাবায় না? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা দরকার আপনাদের, এনএসআই এর প্রধান আবু মোহাম্মদ সরোয়ার ফরিদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একান্ত বৈঠক। এটি কি স্বাভাবিক ঘটনা? রাষ্ট্রের কোনো গোয়েন্দা সংস্থা প্রধানের সঙ্গে এভাবে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে একান্ত বৈঠক করা নজির ইতিহাসে খুব একটি দেখা যায়নি। কিন্তু এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি সব মিলে একটি ভিন্ন বার্তার দিকে ইঙ্গিত করছে? একটি গ্রহণযোগ্য নির্বাচন চাইলে আইনের প্রয়োগ হতে হবে সবার জন্য সমান, কিন্তু নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে তার দায় শুধু কি রাজনৈতিক দলের নয়, রাষ্ট্রেরও নিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।